আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো অনলাইন মাস্টার ক্যাম্পাসের মেগা অফার 250 প্লাস ফ্রি ক্লাস এবং 40 প্লাস মডেল টেস্ট নিয়ে আমরা অনলাইন মাস্টার ক্যাম্পাস দাখিল 27 ব্যাচের পাশে আছি। সম্পূর্ণরূপে আমাদের এই কোর্সটি তোমরা ফ্রিতে পাচ্ছ শুধুমাত্র অনলাইন মাস্টার ক্যাম্পাসে। তো আজকের আমাদের তারই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যের ক্লাস। তোমরা জানো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে, আমাদের পেজে, টেলিগ্রাম চ্যানেলে সব জায়গায় আমাদের রুটিন দিয়ে রেখেছি। সেই রুটিন অনুযায়ী আমাদের নিয়মিত ক্লাস আমাদের পেজে আপলোড হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। তোমরা সেখান থেকে করে নিতে পারবে। তার পাশাপাশি আমাদের পিডিএফ গুলো, আমাদের প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা পিডিএফ দিচ্ছি। প্রতিটি বিষয়ে, যেমন বাংলা সাহিত্যের প্রতিটি গল্পের জন্য আমরা আলাদা নোট করেছি। সেই নোটগুলো আমরা তোমাদেরকে শেয়ার করছি। সেগুলো কোথায়? সেগুলো যদি পেতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা অ্যাড থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবে। সেখান থেকে আমাদের প্রতিটি বিষয়ের নোট তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের আহ, মূল বিষয় হলো বই পড়া প্রবন্ধ। এই গল্পটি লিখেছেন প্রমথ চৌধুরী। তো আজকে আমরা এটার উপরে আলোচনা করব ইনশাল্লাহ। এটার উপরে আমাদের পিডিএফটা আমরা যেটা নোট করেছি সেটার উপরে আলোচনা করব। তোমরা পিডিএফটা যদি পেতে হয় হোয়াটসঅ্যাপ এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে, আমাদের ওখানে কানেক্টেড থাকলে তোমরা এগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আসো, আজকে আমরা কথা বলবো বই পড়া প্রবন্ধ। বই পড়া এই প্রবন্ধটি মূলত লিখেছেন প্রমথ চৌধুরী। কবি জীবনী থেকে আমরা যতটুকু তথ্য নিতে পারি, আমরা ঠিক ততটুকু তথ্যই তোমাদেরকে দিব, যতটুকু তোমাদের জন্য প্রয়োজন এখন যারা দাখিল 27 পরীক্ষা দিবে। দেখো, প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোর জেলায়। এটি ছিল প্রমথ চৌধুরীর জন্মস্থান। তিনি তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। অর্থাৎ প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল? পাবনা জেলার হরিপুর গ্রামে। আমরা পড়তে পড়তে শিখে ফেলবো ইনশাল্লাহ। এরপরে তার শিক্ষা জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে তিনি ব্যারিস্টার পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এই যে এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মার্কিং করে নিবে যে বীরবল এটি কার ছদ্মনাম ছিল? এটি কার ছদ্মনাম ছিল? প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র পত্রিকা, অর্থাৎ প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজ পত্র পত্রিকা। 1914, অর্থাৎ বাংলা সাহিত্য, চলচ্চিত্র, ভাষারীতি প্রবর্তনের অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে বাংলা সাহিত্যের তোমার অগ্রণী ভূমিকা পালন করে সবুজ পত্র পত্রিকা। এই পত্রিকার সম্পাদক কে ছিল? প্রমথ চৌধুরী। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমরা যেটা যে তথ্যটা দাগিয়ে নিবে সেটি হলো, বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যের নতুন গদ্যধারা সূচিত হয়। তাহলে প্রমথ চৌধুরীর নেতৃত্বে বাংলা সাহিত্যের নতুন গদ্যধারা সূচিত হয়। উল্লেখযোগ্য গ্রন্থ, এই উল্লেখযোগ্য গ্রন্থ থেকে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন পরীক্ষায় ঘুরে পেঁচে আসে, সেটি হলো তার উল্লেখযোগ্য গ্রন্থের ভিতরে ছিল বীরবলের হালখাতা, এরপরে রাইতের কথা, এরপরে চার ইয়ারির কথা। এই চার ইয়ারির কথা দেখবা বিভিন্ন বোর্ডের প্রশ্নে চলে আসছে। তো এই চারটা বইয়ের নাম মনে মনে রাখলেই হবে। সর্বশেষ তোমাদেরকে কবির জীবনী থেকে তার মৃত্যু সালটা তোমরা একটু মনে রাখবে, যে প্রমথ চৌধুরী 2 সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তার মৃত্যুবরণ ছিল কত? 1946 সালে কলকাতাতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তাহলে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন কত সালে? 1800, তোমরা এটা মার্কিং করে রাখতে পারো। তার জন্মগ্রহণ ছিল 1868 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু ছিল 1946 খ্রিস্টাব্দে কলকাতাতে। এই তার জন্ম এবং মৃত্যু। এখন আসো গল্পতে। প্রিয় শিক্ষার্থীরা, গল্পটাও আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম হলো চম্মুক তথ্য, অর্থাৎ যে তথ্যগুলো তুমি জানলে এই গল্পের মৌলিক বিষয়টা তুমি বুঝতে পারবে। এই গল্পটা মূলত কি নিয়ে লেখা হয়েছে? এই বই পড়া প্রবন্ধটা অনেক স্টুডেন্ট, তোমরা জানো, খুবই ভয় লাগে পড়তে, যেটা কত না জানি কঠিন। কিন্তু আসলে কিন্তু এটা কঠিন না, এটা সহজ একটা গল্প। এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। তো চম্বুক তথ্যে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি গল্পের মৌলিক ধারণা। আসলে গল্পের ভিতরে যে বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা জানো বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন
করা হয়েছে। তাহলে কোথা থেকে নির্বাচন করা হয়েছে গল্পটি? প্রবন্ধ সংগ্রহ থেকে এটা নির্বাচন করা হয়েছে। বই পড়া প্রবন্ধটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল। এরপরে এই প্রবন্ধটি লাইব্রেরির বার্ষিক সভায় কি হয়েছিল? পঠিত হয়েছিল। প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলচ্চিত্রের চলতি ভাষারীতি প্রবর্তনের অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে প্রথমে আমরা কবি জীবনী থেকে জেনেছি সবুজ পত্র যে পত্রিকা সেটা সম্পাদক ছিল প্রমোদ চৌধুরী। তো এটা বাংলা সাহিত্যের অর্থাৎ বাংলা ভাষারীতি প্রবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলা সাহিত্যের প্রচন্ড আকারে। এরপরে যে পয়েন্টটা তোমাদের জন্য লক্ষণীয়, বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও প্রাবন্ধিক কাউকে শখ করে বই পড়তে পরামর্শ দেন না। তিনি কেন দেন না তার বিস্তারিত আলোচনা নিচে আমরা যুক্ত করেছি, ইনশাল্লাহ তোমরা বিস্তারিত পাবে। শুধুমাত্র গল্পের থিমটা জেনে নাও। এর পরের অংশে আছে প্রমোদ চৌধুরীর শিক্ষার মাত্রা। প্রমোদ চৌধুরী মূলত শিক্ষার মাত্রা বিশ্বাস করে সন্দেহাতীত ভাবে সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলে মন্তব্য করেছেন, অর্থাৎ সাহিত্য চর্চাকে তিনি শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন। প্রাবন্ধিক বলেছেন যে যে জাতি যে জাতির মন বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এই সকল কথার ব্যাখ্যা রয়েছে। এরপরে দেখো এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, অর্থাৎ শিক্ষা যেটা এটা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যিনি যথাযথ গুরু যিনি যথার্থ গুরু তিনি শিষ্যর আত্মাকে উদ্যোপিত করেন উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছদ শক্তিকে ব্যক্ত করে তোলেন। অর্থাৎ যিনি যথাযথ একজন গুরু শিক্ষাদান করেন তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছদ শক্তিকে ব্যক্ত করে তোলেন। এরপরে বলা হয়েছে আমরা ভাবি দেশ যত দেশে যত ছেলে পাশ করেছে তত শিক্ষার বিস্তার হয়েছে। এটা তোমরা জানো আমাদের একটা ভুল কনসেপ্ট রয়েছে যে আমাদের দেশে যত গ্রাজুয়েশন নিচ্ছে তত মনে হয় বাংলাদেশের শিক্ষা বিস্তার হচ্ছে। লেখক যেন এখন সময় দেখে দেখেই গল্পটা লিখছে এমন একটি মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। দেখবো অনেকে গ্রাজুয়েশন নেয় কিন্তু সবাইকে চাকরি পায়, সবাইকে জব পায়, আসলে সে কিন্তু সেটা পায় না। গল্প সেটা সেটা বোঝাতে চেয়েছেন গল্পে। কিন্তু পাশ করা আর শিক্ষিত হওয়া তো এক জিনিস নয়, এটি লেখক বোঝাতে চেয়েছেন। এরপরে যেটা বলেছেন লাইব্রেরির স্থান স্কুল কলেজের উপরে। কেন লাইব্রেরির স্থান স্কুল কলেজের উপরে? কারণ স্কুল কলেজে তোমরা যেন নির্দিষ্ট একটা কাঠামোয় লেখাপড়া হয়, লাইব্রেরিতে তুমি যখন যাও বিভিন্ন বই থাকবে, সেখানে জ্ঞান আরো আহরণ করার সুযোগ রয়েছে। কারণ সেখানে গেলে লোকে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়, যা স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার আদৌ সম্ভব নয়। অর্থাৎ তিনি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করেছেন। কেন করেছেন? কারণ স্কুল কলেজের একটা গণ্ডির ভিতরে শিক্ষা, আর লাইব্রেরিতে এবং কিছু নির্দিষ্ট বই নির্দিষ্ট সিলেবাসের উপরে শিক্ষা, এবং অধিকাংশ ছেলেরা অধিকাংশ মেয়েরা শিক্ষার্থীরা এই শিক্ষাটা অর্জন করে শুধুমাত্র রেজাল্ট ভালো করার জন্য। কিন্তু লাইব্রেরির শিক্ষাটা উন্মুক্ত, এই জন্য লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে প্রাধান্য দিয়েছেন। এখন আমরা এই গল্পের এই কয়েকটি লাইন থেকে তোমরা বুঝতে পারলে গল্পের ভিতরে লেখক কি বোঝাতে চেয়েছেন। আমি যদি সারমর্ম করে দেই তাহলে এতটুকু, যে গল্পে লেখক বোঝাতে চেয়েছেন যে পড়াশোনাকে শুধুমাত্র শখ হিসেবে দেখলে হবে না, পড়াশোনাকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে দেখলে হবে না, এটিকে সাহিত্যিক ভাবে দেখতে হবে, এটিকে আহ, লালন করতে হবে, ধারণ করতে হবে, পড়াশোনাকে বোঝা বানালে চলবে না। এবং স্কুল কলেজের শিক্ষার চেয়ে লাইব্রেরির শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে বিভিন্ন বই থাকে, রিসার্চের বিভিন্ন ওয়ে থাকে, এজন্য লাইব্রেরিকে প্রাধান্য দিয়েছেন। এই ছিল লেখকের মূল ভাব। এখন আসো ওই গল্পের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ কিছু লাইন, যে লাইন থেকে আমরা বুঝতে পারবো যে গল্পের এই লাইনগুলোর অর্থ কি। এই লাইনগুলো তোমরা জানো অনুধাবনমূলক প্রশ্নে বিশেষ করে চলে আসে, আর যেটা জ্ঞানমূলক প্রশ্ন এটা আমরা এমসিকিউ পড়লে আশা করি ওখান থেকে জ্ঞানমূলক গুলো আমাদের কাভার হয়ে যাবে। তো আসো গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা। লেখক গল্পের এক পর্যায়ে বলেছে
আমরা সাহিত্যের রসকে উপভোগ করতে প্রস্তুত নই। তোমাদের প্রশ্ন এমন আসতে পারে, আমরা সাহিত্যিক রসকে উপভোগ করতে প্রস্তুত নই। লেখক এই কথাটি কেন বলেছেন? দেখো সুন্দরভাবে দেওয়া আছে। আমরা জীবনে কষ্ট, ব্যস্ততা থাকায় সাহিত্য থেকে মানসিক আনন্দ নেওয়ার গুরুত্ব বুঝে না। মানে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো, দেখো বাংলাদেশের মানুষ খাওয়া-দাওয়া এবং ন্যূনতম একটা চিকিৎসা হলেই মনে করো সুখী জীবনযাপন করতেছে। এতটুকুও যারা করতে পারে না, তাদের তো আ নিজের খাওয়া-দাওয়াই করতে পারতেছে না, চাকরি-বাকরি করতে পারতেছে না, বেকার থাকতেছে। তাদের কাছে সাহিত্য পড়া মানে বিলাসিতা। তো সেজন্য লেখক বলছে, আমরা সাহিত্যিক রস উপভোগ করতে প্রস্তুত নই। কেন প্রস্তুত নই? আমাদের সামনে কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকটা কি? জীবনের কষ্ট, জীবনের ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, ব্যবসা-বাণিজ্যিক ব্যস্ততা, যে কারণে আমরা সাহিত্যিক যে রসটা, সেটা মূলত গ্রহণ করতে পারি না। এরপরে ২য় পয়েন্টে আমরা এনেছি গুরুত্বপূর্ণ একটি লাইন, শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। কেন উদ্বাহু? কারণ তোমরা জানো আমরা শিক্ষা অর্জন করি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য। মেজরিটি পার্সেন্ট তুমি কাউকে যদি জিজ্ঞেস করো তুমি কেন পড়াশোনা করতেছো? কেউ বলে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ স্কলার হবে। তো এগুলো আমাদের কথা, এজন্য লেখক বলছে শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। কেন উদ্বাহু? দেখো আমরা সহজভাবে বলেছি, অধিকাংশ মানুষ শিক্ষা গ্রহণ করে শুধু চাকরি ও অর্থ উপার্জনের জন্য। যে কারণে লেখক বলেছে শিক্ষা ফল লাভ করার জন্য আমরা সকলেই উদ্বাহু। এরপরে দেখো, ওই আশা সম্ভবত দুরাশা। কোন আশাকে দুরাশা বলেছেন? শুধু শিক্ষা নিলেই সব সমস্যা বা চাহিদা পূরণ হবে, এই আশা অবাস্তব। আমাদের অনেক সময় দেখা যায় না, তোমার বাবা, তোমার মা মনে করে যে না আমার ছেলে মেয়েকে পড়াশোনা করালে মনে হয় প্রচুর টাকা ইনকাম করতে পারবে, প্রচুর সুখে শান্তিতে জীবন পার করবে। আসলে এই যে আশাটা, এটা আসলেই দুরাশা। এটা লেখক সুন্দরভাবে বলেছেন, এই আশা সম্ভবত দুরাশা। অর্থাৎ শিক্ষা দিয়ে কিছু একটা হবে, এই আশা করাটাই দুরাশা। শিক্ষা দিয়ে মানে বেশি কিছু করা যাবে, প্রচন্ড আকারে করা যাবে, এটা আসলে সম্ভব নয়। এজন্য বলেছেন শিক্ষাকে আমরা ওভাবে না নিয়ে যাই, শিক্ষাকে ব্যবসায় দিকে না নিয়ে যাই, শিক্ষাকে শিক্ষা হিসাবে দেখি, জ্ঞান অর্জনের মাধ্যম হিসাবে দেখি, দুনিয়াতে সেটা অ্যাপ্লাই করে সমাজকে একটা সুশৃঙ্খলের ভিতরে আনার চেষ্টা করি। এটি লেখক বুঝিয়েছেন। এরপরে দেখো ৪ নম্বরে যেটা আমরা এনেছি, তার কোনো নগদ বাজার দর নেই। কার বাজার দর নেই? শিক্ষার কি কোনো নগদ বাজার দর হতে পারে? দেখো, সাহিত্য ও মানবিকতার অর্থ মূল্য নেই। সাহিত্য এবং মানবিকতার কিন্তু কোনো অর্থমূল্য নেই। তাই অনেকে এগুলোতে গুরুত্ব দেয় না। তাহলে তার কোনো নগদ বাজার দর নেই। তোমরা দেখো, একটা তরকারি কিনতে যাবে, তাও কিন্তু তার একটা বাজার দর আছে। তোমরা পৃথিবীতে যাই কিনবে সবকিছু বাজার দর। কিন্তু শিক্ষার যে সাহিত্য পড়বে, তার কি কোনো নগদ দ্রুত কোনো মূল্য পাওয়া যায়? মানবিকতার কি দ্রুত কোনো মূল্য পাওয়া যায়? পাওয়া যায় না। এজন্য লেখক এটা ফুটিয়ে তুলেছেন। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য গল্পের ভিতরে রয়েছে, সেটা হলো পেশাদারদের মহাভ্রান্তি। পেশাদারদের মহাভ্রান্তি কেন? যারা মনে করে শুধু পেশার কাজে লাগে এমন জ্ঞান মূল্যবান, তারা ভুল করে। অর্থাৎ পেশাদাররা যারা আছে, তারা জ্ঞানকে মনে করে কি, যে এই জ্ঞান এমন মূল্যবান যেটা মূলত পেশায় কাজে লাগবে, কিন্তু নৈতিকতায় কাজে লাগবে না, সমাজে কাজে লাগবে না। তার এই মূল ধারণাটাই হলো ভুল। সেটা লেখক স্পষ্ট করেছেন। এরপরে মন গঙ্গার তোরা জল, এটা দিয়ে লেখক কি বুঝিয়েছেন? দর্শন ও বিজ্ঞান মানুষের মনকে পবিত্র করে, কিন্তু সাহিত্যের মতো আনন্দ দেয় না। এজন্য বলছেন মন গঙ্গার তোলা জল। তাহলে যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে না যে মন গঙ্গার তোলা জল, এই কথাটা দ্বারা লেখক কি বুঝিয়েছেন, তাহলে তোমরা লিখতে পারবে না দর্শন ও বিজ্ঞান মানুষের মনকে পবিত্র করে, কিন্তু সাহিত্যের মতো আনন্দ দেয় না। বিজ্ঞান কিন্তু কাঠখোট্টা, দর্শনও অনেকটা কাঠখোট্টা টাইপের, কিন্তু সাহিত্যের ভিতরে যে আনন্দ, সাহিত্যের ভিতরে ইতিহাস, সাহিত্যের ভিতরে বিভিন্ন চরিত্র, এই যে মজাটা, এটা কিন্তু সবাই পায় না। এজন্য বলা হয়েছে মন গঙ্গার তোলা জল। তারপরে ৭ নম্বরে আমরা যেটা এনেছি, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি দিয়ে রাখলাম। এটা তোমরা পরীক্ষায় আসার মতো। প্রকৃত শিক্ষিত ব্যক্তি নিজে থেকেও জ্ঞান অর্জনের চেষ্টা করেন।
অর্থাৎ যিনি শিক্ষা লাভ করতে চান তিনি নিজে থেকে কি করতে চান? জ্ঞান অর্জনের চেষ্টা করেন। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। লেখক এখানে স্কুল কলেজের তোমাদের শিক্ষার যে সিস্টেম সেটাকে সমালোচনা করেছেন। বর্তমান শিক্ষা আনন্দের বদলে মুখস্থ ও পরীক্ষা কেন্দ্রিক। অর্থাৎ মুখস্থ এবং পরীক্ষা কেন্দ্রিক হওয়ার কারণে, প্র্যাকটিক্যাল কোনো কিছু না থাকার কারণে আমরা এই স্কুল কলেজের শিক্ষাকে লেখক আহ, সমালোচনা করে বলেছেন পদ্ধতিটা পুরোটাই উল্টো। এজন্য যদি এমন আসে আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতিটা উল্টো, এই কথা লেখক কেন বললেন তোমরা এটা বলতে পারো, বর্তমান শিক্ষা আনন্দের বদলে, মজা দেওয়ার বদলে, সাহিত্যিক যে মজা পাওয়া যায় সেটার বদলে, প্র্যাকটিক্যাল কাজের বদলে মুখস্থ এবং পরীক্ষা কেন্দ্রিক হওয়ার কারণে। এরপরে দেখো 9 নম্বর পয়েন্টে আসছে, দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার হয় না। দেহের যে মৃত্যুর এটা রেজিস্ট্রারি রাখা হয় কিন্তু আত্মার হয় না। লেখক কথা কেন বললেন? মানুষের নৈতিকতা ও মানবিকতার মৃত্যু কোথাও লিপিবদ্ধ হয় না। মানুষের যেটা নৈতিকতা সেটা কি লিপিবদ্ধ করা যায়? মানবিকতা কি লিপিবদ্ধ করা যায়? করা যায় না। এটি লেখক বলেছেন। এরপরে দেখো, লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। লাইব্রেরিকে কেন মনের হাসপাতাল বলেছেন? লাইব্রেরি লাইব্রেরি মানুষের মন ও জ্ঞানের বিকাশ ঘটায়। এখন দেখো বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুল কলেজে যেগুলো লাইব্রেরি রয়েছে, দেখবা অধিকাংশ লাইব্রেরিতে চাকরির পড়াশোনা, এরপরে সাহিত্য নিয়ে পড়াশোনা চলে না, অধিকাংশ সময় তারা চাকরি পড়াশোনা করে তো এখানে লেখকের কথার সাথে দেখো বর্তমান লাইব্রেরির চিত্রটাও কিন্তু অনেকটা ভিন্ন। তো লাইব্রেরিকে তিনি মনের সমান কেন বলেছেন? যে লাইব্রেরিতে গেলে একটা আত্মার তৃপ্তি পাওয়া যায়, সেখানে সাহিত্য চর্চা করা যায়, সেখানে জ্ঞান অন্বেষণ করা যায়, এই জন্য বলেছেন লাইব্রেরি হলো মনের হাসপাতাল। তো বর্তমান লাইব্রেরির সাথে সেটা আবার অনেকটা ডিফারেন্ট। এরপরে দেখো, আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে। বর্তমান শিক্ষার সৃজনশীলতা ও চিন্তা চিন্তা শক্তি কমিয়ে দেয়।